মানুষ একমাত্র প্রাণী যে বিপদ শেষ হওয়ার পরও বিপদের ভেতরেই বাস করে। জেব্রা সিংহর হাত থেকে বাঁচলে কয়েক মিনিট কাঁপে, তারপর আবার ঘাস খেতে শুরু করে। তার শরীর জানে বিপদ কেটে গেছে। কিন্তু মানুষ মিটিং শেষ হওয়ার পরও, ঝগড়া থেমে যাওয়ার পরও, পরীক্ষার ফল বের হওয়ার পরও ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সেই একই শারীরিক অ্যালার্ম বহন করে চলে। শরীর প্রস্তুত থাকে লড়াই বা পালানোর জন্য, যদিও সামনে কোনো সিংহ নেই। হৃদস্পন্দন দ্রুত, পেশি টান টান, কর্টিসল উচ্চ, আর মন বারবার এই একই চিন্তার ঘূর্ণিতে আটকে থাকে। আধুনিক জীবনে আমাদের বিপদগুলো শারীরিক না, সেগুলো কখনো সামাজিক, কখনো মানসিক বা কল্পনা নির্ভর। তবুও শরীর প্রতিবারই প্রাচীন সিস্টেম চালু করে, ফাইট অর ফ্লাইট। এই অমিলটাই মানুষকে ক্লান্ত করে তোলে, অসুস্থ করে, ধীরে ধীরে ভেতর থেকে তাকে ক্ষয় করে দেয়। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজকের বই ওয়াই জেব্রাস ডোন্ট গেট আলসার্স বাই রবার্ট এম সাপোজকি। এটি একটি স্ট্রেস বিজ্ঞানের এক গভীর ও প্রভাবশালী বিশ্লেষণমূলক বই। এই বই ব্যাখ্যা করে স্ট্রেস নিজে শত্রু নয়। স্বল্পমেয়াদী স্ট্রেস আমাদের বাঁচায়, কিন্তু যখন এই একই অ্যালার্ম সিস্টেম দিন রাত সক্রিয় অবস্থায় থাকে, তখন শরীরের ভেতরে শুরু হয় একটা নিঃশব্দ ক্ষয়। হরমোন, স্নায়ুতন্ত্র, ইমিউন সিস্টেম, স্মৃতি, ঘুম সব কিছু এই দীর্ঘমেয়াদী সতর্ক অবস্থার প্রভাবে বদলে যায়। মানুষ বিপদ কল্পনা করতে পারে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে পারে, সামাজিক অবস্থান নিয়ে চিন্তা করতে পারে, আর সেই মানসিক প্রক্রিয়ায় শরীরকে বাস্তব বিপদের মতো প্রতিক্রিয়া দিতে বাধ্য করে। সাপোজকি দেখান যে কেন আমরা বিপদ না থাকলেও বিপদের মতো বাঁচি, কেন আমাদের শরীর আধুনিক মানসিক চাপের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না, এবং কিভাবে এই দীর্ঘস্থায়ী ফাইট অর ফ্লাইট অবস্থা আমাদেরকে আরও অসুস্থ করে তোলে। এই বই স্ট্রেসকে ভয় দেখায় না, বরং বোঝায় যে স্ট্রেসের পেছনের বিজ্ঞান জানলেই আমরা বুঝতে পারবো শরীর কেন এমন আচরণ করছে এবং কিভাবে তাকে ধীরে ধীরে নিরাপদে ফিরিয়ে আনা যায়। চলুন এই বইটির বিস্তৃত আলোচনাটাকে 4টি মূল খণ্ডে সাজিয়ে দেখি। অধ্যায় অনেক হলেও স্ট্রেসের বিজ্ঞান, শরীর মনের প্রভাব ও সুস্থতার পথ, এই 4 অংশেই বইটির আসল উদ্দেশ্য পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। স্ট্রেস কী এবং শরীরে কিভাবে কাজ করে? স্ট্রেস নিজে খারাপ কিছু নয়, বরং এটি বেঁচে থাকার জন্য তৈরি একটি জৈবিক অবস্থা। রবার্ট এম ব্যাখ্যা করেন, প্রাণী জগতে স্ট্রেস মূলত তাৎক্ষণিক শারীরিক বিপদের জন্য সক্রিয় হয়। একটি জেব্রা যখন সিংহের আক্রমণের মুখোমুখি হয়, তখন তার শরীর সঙ্গে সঙ্গে ফাইট অর ফ্লাইট এই প্রতিক্রিয়া চালু করে। তখন তার হৃদস্পন্দন বাড়ে, রক্তপেশি ছুটে চলে, হজম থেমে যায়, শক্তি মুক্ত হয়। বিপদ কেটে গেলে কয়েক মিনিটের মধ্যেই তার শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসে। প্রাণীরা দীর্ঘমেয়াদী মানসিক দুশ্চিন্তায় ভোগে না, কারণ তারা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নয়, সামাজিক অপমান কল্পনা করে না, বা গতকালের কথোপকথন বারবার পুনরাবৃত্তিও করে না। এখানেই মানুষ আলাদা। মানুষের শরীরও এই একই প্রাচীন অ্যালার্ম সিস্টেম বহন করে চলে, কিন্তু মানুষের মস্তিষ্ক কল্পনার ক্ষমতা রাখে। ফলাফল, যে বিপদ বাস্তবে নেই সেটিও শরীর বাস্তব হিসেবে গ্রহণ করে। স্ট্রেস রেসপন্স সিস্টেম মূলত এই 2টি বড় জৈবিক পথের মাধ্যমে কাজ করে, সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম এবং HPA এক্সিস, অর্থাৎ হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। যখন কোনো হুমকি অনুভূত হয়, হাইপোথ্যালামাস সংকেত পাঠায়, পিটুইটারি গ্রন্থি হরমোন নিঃসরণ করে এবং অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনালিন ও কর্টিসল ছাড়ে। অ্যাড্রিনালিন দ্রুত কাজ করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে, রক্তচাপ বৃদ্ধি করে, চোখের মনি প্রসারিত করে,
পেশিকে আরও প্রস্তুত করে। কর্টিসল অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যেমন রক্তে গ্লুকোজ বাড়ায়, অপ্রয়োজনীয় কাজ যেমন হজম ও ইমিউন কার্যক্রমকে সাময়িকভাবে কমিয়ে দেয়। এই পুরো প্রক্রিয়া অত্যন্ত কার্যকর যখন বিপদ কয়েক মিনিট স্থায়ী থাকে, কিন্তু যখন এই সিস্টেম প্রতিদিন সক্রিয় থাকে তখন সমস্যাটা শুরু হয়। বাস্তব জীবনে এর প্রভাব সহজেই বোঝা যায়। ধরুন কেউ অফিসে নিয়মিত চাপের মধ্যে কাজ করছে। বসের ইমেল এলে তার হৃদস্পন্দন দ্রুত হয়, হাত ঘামে, পেট মোচড়ায়। মিটিং শেষ হয়ে যাওয়ার পরও তার শরীরে টান কমে না। রাতে ঘুমোতে গিয়েও সেই একই পরিস্থিতি বারবার কল্পনা করে। শরীর বারবার কর্টিসল নিঃসরণ করছে, যদিও সামনে কোনো শারীরিক হুমকি নেই। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা, অনিদ্রা, রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। সবই একসাথে দেখা দিতে পারে। সাপোজকে দেখান যে সমস্যাটি স্ট্রেস নয়, সমস্যাটি হলো স্ট্রেস রেসপন্সের দীর্ঘস্থায়ী সক্রিয় অবস্থা। মস্তিষ্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামিগডালা হুমকি শনাক্ত করে, প্রিফ্রন্টাল কর্টেক্স বিশ্লেষণ করে যে পরিস্থিতি সত্যি বিপজ্জনক কিনা, হিপোক্যাম্পাস প্রসঙ্গত বোঝে এটি নতুন বা পুরনো অভিজ্ঞতা। কিন্তু যখন মানুষ দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকে, অ্যামিগডালা বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবং প্রিফ্রন্টাল কর্টেক্সের নিয়ন্ত্রণ আরও কমে যায়। ফলে ছোট ঘটনাও বড় বিপদের মতো মনে হয়। উদাহরণস্বরূপ ধরুন, সামাজিক পরিস্থিতিতে ছোট আলোচনা বা উপেক্ষা শরীরকে একইভাবে সক্রিয় করে যেভাবে প্রাচীন যুগে শিকারীর উপস্থিতি করত। কারণ আমাদের স্নায়ুতন্ত্র সামাজিক হুমকিকেও অস্তিত্বের হুমকি হিসেবে নিতে পারে। সাপোজকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে তুলে ধরেন, অ্যাকিউট স্ট্রেস এবং ক্রনিক স্ট্রেস। অ্যাকিউট স্ট্রেস স্বল্পমেয়াদী, প্রয়োজনীয় এবং প্রায় উপকারী। এটি মনোযোগকে বৃদ্ধি করে এবং দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে। কিন্তু ক্রনিক স্ট্রেস ধীরে ধীরে ক্ষয় ঘটায়। কর্টিসল দীর্ঘদিন উচ্চ থাকলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়, ওজন বৃদ্ধি পায়, মস্তিষ্কের স্মৃতি সংক্রান্ত অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে ইমিউন সিস্টেম প্রথমে দমন হয়, পরে অনিয়ন্ত্রিত প্রদাহ তৈরি হতে পারে, অর্থাৎ শরীরের প্রতিটি সিস্টেমে এর প্রভাব পড়ে। এখানে একটি বাস্তব অভিজ্ঞতার দিক খুবই গুরুত্বপূর্ণ। মানুষ প্রায়ই বলে, আমার তো বড় কোনো বিপদ নেই, তবুও আমি সব সময় টেনশনে থাকি। এই টেনশন মানে হলো শরীরের ফাইট অর ফ্লাইট সিস্টেম আধুনিক জীবনের মানসিক চাপে বারবার সক্রিয় হচ্ছে। সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অনিশ্চয়তা, সম্পর্কের জটিলতা, এই সবই মস্তিষ্কের কাছে সম্ভাব্য হুমকি। ফলে শরীর বারবার বিপদ মোডে চলে যায়। প্রাণীরা বিপদ কেটে গেলে স্বাভাবিক হয়, কিন্তু মানুষ ভবিষ্যৎ কল্পনা করে আবার সেই বিপদ তৈরি করে। সাপোজকির মূল বক্তব্য হলো, স্ট্রেস রেসপন্স সিস্টেম খারাপ নয়, এটি বিপত্তনের একটি উপহার। কিন্তু আধুনিক সমাজে আমরা সেই সিস্টেমকে এমন পরিস্থিতিতে ব্যবহার করছি যার জন্য এটা মোটেও তৈরি হয়নি। আমাদের শরীর কয়েক মিনিটের দৌড়ের জন্য তৈরি, কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা মানসিক দৌড়ের ওপরে থাকি। এই অমিলই আলসার, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা এবং বিষণ্ণতার মতো সমস্যার ভিত্তি তৈরি করে। অর্থাৎ এই অংশটির সার কথা হলো, স্ট্রেস হলো শরীরের একটি প্রাকৃতিক প্রয়োজনীয় অ্যালার্ম ব্যবস্থা, কিন্তু যখন কল্পনা, সামাজিক চাপ এবং দীর্ঘমেয়াদী উদ্বেগ সেই অ্যালার্মকে বারবার সক্রিয় রাখে, তখনই এই সিস্টেম যা আমাদেরকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জেব্রারা আলসার পায় না কারণ তারা মানসিকভাবে বিপদ ধরে রাখে না, মানুষ পায় কারণ মানুষ ভাবতে পারে, আর সেই ভাবনাই শরীরকে বারবার লড়াইয়ের প্রস্তুতিতে আটকে ধরে রাখে। এর পরের অংশ হলো, স্ট্রেস শরীরের ভেতরে কী ক্ষতি করে। দীর্ঘমেয়াদী স্ট্রেস শরীরের একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে না, এটি ধীরে ধীরে
পুরো জৈবিক ব্যবস্থাকে প্রভাবিত করে। রবার্ট এম সাপলস্কি দেখান যে আমাদের শরীর জরুরি অবস্থার জন্য ডিজাইন করা, যেখানে শক্তি দ্রুত মুক্তি হবে, বিপদ মোকাবিলা হবে, তারপর সিস্টেম স্বাভাবিক হবে। কিন্তু যখন এই জরুরি অবস্থা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখন শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। প্রথমেই আসে বিপাক বা মেটাবলিজমের পরিবর্তন। কর্টিসল দীর্ঘদিন উচ্চ থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, শরীরে চর্বি জমতে শুরু করে, বিশেষ করে পেটের আশেপাশের অংশে। অনেক মানুষ দীর্ঘ মানসিক চাপের সময় অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা হঠাৎ ক্ষুধামন্দা অনুভব করে। এটি ইচ্ছাশক্তির অভাব নয়, বরং এটি হরমোনগত একটি প্রতিক্রিয়া। হজম প্রক্রিয়াও দীর্ঘমেয়াদী স্ট্রেসে ক্ষতিগ্রস্ত হয়। অ্যাকুট স্ট্রেসের সময় শরীর হজম বন্ধ করে দেয়, কারণ তখন শক্তি দরকার হয় পেশিতে। কিন্তু যদি এই অবস্থা স্থায়ী হয়, তখন অ্যাসিড নিঃসরণ হয়, অন্ত্রের গতিশীলতা এবং গাট ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। ফলাফল গ্যাস্ট্রিক, অম্বল, ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা। মানুষ প্রায়ই বলে টেনশনে পেট খারাপ হয়ে যায়। এটি কেবল কথার কথা না, স্নায়ুতন্ত্র সরাসরি অন্ত্রের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। স্ট্রেস শরীরের বৃদ্ধির প্রক্রিয়াকেও প্রভাবিত করে। শিশু এবং কিশোরদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মানসিক চাপ গ্রোথ হরমোনের নিঃসরণ কমিয়ে দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি কোষ মেরামতের প্রক্রিয়া ধীর করে দেয়, অর্থাৎ শরীর নিজেকে ঠিক করার কাজকে কমিয়ে দেয়, কারণ সে মনে করে এখন বেঁচে থাকাই প্রধান কাজ। এই একইভাবে সেক্স হরমোনও কমে যায়। দীর্ঘ স্ট্রেস টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে সেক্স আগ্রহ কমে যায়, প্রজনন ক্ষমতা প্রভাবিত হয়। এটি কোনো ব্যক্তিগত দুর্বলতা না। শরীর যখন ক্রমাগত বিপদের সংকেত পায়, তখন প্রজননকে অগ্রাধিকার তালিকার নিচে সরিয়ে দেয়। রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বল্পমেয়াদী স্ট্রেস সাময়িকভাবে ইমিউন সিস্টেমকে সক্রিয় করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্ট্রেস এটিকে দমন করে বা অস্বাভাবিক প্রদাহ তৈরি করে। ফলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়, ক্ষত সারতে অনেক সময় লাগে, এমনকি অটো ইমিউন সমস্যারও ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। অনেকে লক্ষ্য করেন যে চাপের সময় তারা সহজেই সর্দি কাশিতে আক্রান্ত হন বা পুরনো কোনো অসুখ বা রোগ ফিরে আসে। এটি মানসিক দুর্বলতা না, এটি একটি জৈবিক বা বায়োলজিক্যাল প্রক্রিয়া। ব্যথা এবং স্ট্রেসের সম্পর্ক গভীর। কর্টিসল ও অন্যান্য স্ট্রেস হরমোন দীর্ঘদিন উচ্চ থাকলে স্নায়ুতন্ত্র বেশি সংবেদনশীল হয়ে পড়ে, ফলে ছোট শারীরিক অস্বস্তিও তীব্র মনে হয়। দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, পেশির ব্যথা এর মতো সমস্যার সঙ্গে ক্রনিক স্ট্রেসের সম্পর্ক রয়েছে। শরীর যেন সবসময় সতর্ক অবস্থায় থাকে, আর সেই সতর্কতা ব্যথার অনুভূতিকে বাড়িয়ে দেয়। স্মৃতি ও মস্তিষ্কও এতে প্রভাবিত হয়। হিপোক্যাম্পাস, যা স্মৃতি প্রক্রিয়াকরণে গুরুত্বপূর্ণ, দীর্ঘ কর্টিসল এক্সপোজারে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে মনোযোগ কমে, তথ্য ধরে রাখতে সমস্যা হয়। একই সঙ্গে অ্যামিগডালা বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে মানুষ বেশি উদ্বিগ্ন এবং ভীতু প্রতিক্রিয়া দেখায়। বাস্তবে এটি দেখা যায় যে যখন কেউ দীর্ঘ চাপের মধ্যে থাকে, বলে আমি কিছুতেই মনোযোগ দিতে পারছি না, বা ছোট বিষয়েও অস্বাভাবিকভাবে ভয় পাচ্ছি। ঘুমের ওপর প্রভাবও স্পষ্ট। স্ট্রেস সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সক্রিয় রাখে, যা ঘুমের জন্য প্রয়োজনীয় প্যারাসিম্প্যাথিক শান্ত অবস্থাকে বাধাগ্রস্ত করে। ফলে ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে জেগে ওঠা বাড়ে বা ঘুমের মান কমে যায়। পর্যাপ্ত ঘুম না হলে আবার কর্টিসল বাড়ে। একটি চক্র তৈরি হয় যেখানে স্ট্রেস ও অনিদ্রা একে অপরকে শক্তিশালী করে তোলে। বার্ধক্য প্রক্রিয়াও ত্বরান্বিত হয়। গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী মানসিক চাপ টেলোমিয়ার ছোট করে দিতে পারে, যা কোষের আয়ু নির্ধারণের ভূমিকা রাখে। অর্থাৎ ক্রনিক স্ট্রেস কেবল মানসিক ক্লান্তি নয়, এটি কোষীয় স্তরেও ক্ষয় তৈরি করতে পারে। এবার আসি স্ট্রেস ও মানসিক স্বাস্থ্য।
স্ট্রেস শুধু শরীরের ওপর প্রভাব ফেলে না, এটি আমাদের চিন্তা, আবেগ এবং ব্যক্তিত্বের ওপরও গভীর ছাপ ফেলে। রবার্ট দেখান যে দীর্ঘমেয়াদী মানসিক চাপ মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যকে বদলে দিতে পারে, যা বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। যখন কেউ দীর্ঘদিন অনিশ্চয়তা, নিয়ন্ত্রণহীনতা বা সামাজিক চাপের মধ্যে থাকে, তখন কর্টিসল এবং অন্যান্য স্ট্রেস হরমোন মস্তিষ্কে সেরাটোনিন এবং ডোপামিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে প্রভাব ফেলে। এর ফলে মন খারাপ থাকা, আগ্রহ হারানো, শক্তি কমে যাওয়া এই উপসর্গগুলোকে দেখা দিতে পারে। অনেকেই ভাবেন বিষণ্ণতা কেবল মানসিক দুর্বলতা বা নেতিবাচক চিন্তার ফল, কিন্তু দীর্ঘমেয়াদী স্ট্রেস মস্তিষ্কের বায়োলজিক্যাল কাঠামোতেই পরিবর্তন আনতে পারে। ব্যক্তিত্বের ধরনও স্ট্রেসের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। কিছু মানুষ স্বভাবগতভাবে বেশি প্রতিযোগিতামূলক, সময় চাপগ্রস্ত এবং সব কিছুকে নিখুঁতভাবে করতে চায়। এই ধরনের মানুষরা ছোট সমস্যাকেও বড় হুমকি হিসেবে দেখে। অন্যদিকে যারা সামাজিক সমর্থন পায়, যারা আবেগ প্রকাশ করতে পারে, তারা একই পরিস্থিতিতে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। বাস্তবে দেখা যায়, দুইজন একই কর্মস্থলে কাজ করলেও একজন মানসিকভাবে ভেঙে পড়তে পারে, আর একজন তুলনামূলকভাবে স্থির থাকতে পারে। কারণ স্ট্রেস কেবল বাইরের ঘটনার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আমাদের সেই ঘটনাকে কিভাবে আমরা ব্যাখ্যা করি তার ওপর। স্ট্রেসের মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পারসিভড কন্ট্রোল, অর্থাৎ পরিস্থিতির ওপর নিজের নিয়ন্ত্রণ আছে কিনা এই অনুভূতি। যখন মানুষ মনে করে সে সম্পূর্ণ অসহায়, তখন স্ট্রেসের প্রভাব আরও তীব্র হয়। গবেষণায় দেখা গেছে যে একই পরিমাণ কাজ বা চাপ থাকলেও যদি কেউ মনে করে সে সিদ্ধান্ত নিতে পারছে, তাহলে তার মানসিক চাপ অনেক কম হয়। কিন্তু যখন সিদ্ধান্তের সুযোগ নেই, অনিশ্চয়তা বেশি, তখন উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পায়। কেউ যদি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে কিন্তু নিজের সময় ও পদ্ধতি ঠিক করতে পারে, তার মানসিক চাপ তুলনামূলকভাবে কম থাকে। অন্যদিকে অনির্দিষ্ট নির্দেশনা এবং অপ্রত্যাশিত সমালোচনা মানসিক চাপকে আরও বাড়িয়ে দেয়। দীর্ঘমেয়াদী স্ট্রেস মানুষের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও দুর্বল করে। অ্যামিগডালা বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে ভয় ও উদ্বেগ আরও দ্রুত সক্রিয় হয়। একই সঙ্গে প্রিফ্রন্টাল কর্টেক্সও, যা যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, কম কার্যকর হতে পারে। এর ফল হলো মানুষ ছোট ঘটনার প্রতিক্রিয়ায় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠে বা নেতিবাচক চিন্তার চক্রে আটকে যায়। বাস্তবে অনেকেই বলেন, আমি জানি বিষয়টা এত বড় না, তবুও আমি নিজেকে থামাতে পারছি না। এটি কেবল ইচ্ছাশক্তির সমস্যা নয়, এটি স্নায়ুতন্ত্রের প্রভাব। এবার আসি স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সুস্থ থাকার পথের উপায়। স্ট্রেস পুরোপুরি দূর করা সম্ভব নয়, কারণ এটি আমাদের জীববৈজ্ঞানিক ব্যবস্থার একটি স্বাভাবিক অংশ। কিন্তু রবার্ট সাপোলস্কি দেখান যে স্ট্রেসকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটিই আসল বিষয়। স্ট্রেস ম্যানেজমেন্ট মানে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং শরীর এবং মনের অ্যালার্ম সিস্টেমকে বারবার সক্রিয় না হতে দেওয়া। প্রথম গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত শারীরিক অনুশীলন বা এক্সারসাইজ। ব্যায়াম সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের ওপর অতিরিক্ত উত্তেজনাকে কমিয়ে প্যারাসিম্প্যাথিক সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরকে শান্ত অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। বাস্তবে দেখা যায় যে নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম করলে ঘুমের মান আরও উন্নত হয়, উদ্বেগ কমে যায় এবং মনোযোগ বৃদ্ধি পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো সামাজিক সংযোগ। মানুষ সামাজিক প্রাণী এবং নিরাপদ সম্পর্ক স্ট্রেসের প্রভাব কমাতে শক্তিশালী ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে যে যারা নিয়মিত সমর্থনমূলক সম্পর্ক বজায় রাখে, বন্ধু, পরিবার বা সহকর্মীর সঙ্গে, তাদের কর্টিসল লেভেল কম থাকে। শুধু সমস্যা সমাধান নয়, আবেগ শেয়ার করার সুযোগও স্নায়ুতন্ত্রকে শান্ত করে। বাস্তব জীবনে নিয়মিত যোগাযোগ, সহানুভূতিশীল আলোচনা এবং একাকিত্ব কমানো মানসিক স্থিতিস্থাপকতাকে বৃদ্ধি করে।
তৃতীয় বিষয় হলো মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একই পরিস্থিতিকে ভিন্নভাবে ব্যাখ্যা করলে স্ট্রেসের মাত্রা কমতে পারে। যখন কেউ কোনো চ্যালেঞ্জকে হুমকি হিসেবে নয় বরং চ্যালেঞ্জ হিসেবে দেখে, তখন শরীরের প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে স্থিতিশীল হয়। এর সঙ্গে জড়িত রয়েছে পারসিভ কন্ট্রোল, অর্থাৎ নিজের সিদ্ধান্ত এবং আচরণের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আছে এমন অনুভূতি। দৈনন্দিন জীবনে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, পরিকল্পনা করা এবং অগ্রাধিকার নির্ধারণ করা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঘুম, নিউট্রিশন এবং বিশ্রামও সমান গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম কর্টিসল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক পুনরুদ্ধার প্রক্রিয়া সক্রিয় রাখে। সুষম খাদ্য রক্তে গ্লুকোজের ওঠানামাকে কমায়, যা স্ট্রেস প্রতিক্রিয়াকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। একইভাবে নিয়মিত বিরতি নেওয়া ও কাজের সীমা নির্ধারণ করা দীর্ঘমেয়াদী চাপকে কমায়। রিসাইলেন্স বা মানসিক স্থিতিস্থাপকতা গড়ে ওঠে ধীরে ধীরে এভাবেই। এটি জন্মগত নয়, এটি অভ্যাস, সম্পর্ক এবং সচেতন আচরণের মাধ্যমে তৈরি হয়। মানুষ যখন শিখে যায় কিভাবে শরীরের সংকেতকে চেনা যায়, কিভাবে বিশ্রাম নেওয়া যায়, কিভাবে সমর্থন চাওয়া যায়, তখন স্ট্রেস পুরোপুরি না গেলেও তার প্রভাবটা কমে যায়। সুতরাং মানুষের শরীর এখনও প্রাচীন জঙ্গলের মতো তৈরি, কিন্তু আমরা বাস করি অদৃশ্য মানসিক চাপের জগতে। বিপদ না থাকলেও আমরা বিপদের মধ্যেই বাঁচি। এটা আধুনিক জীবনের ক্লান্তির মূল কারণ। স্ট্রেস একদিনের শত্রু না, এটি দীর্ঘদিনের নীরব সঙ্গী, যা ভেতর থেকে শরীরকে ক্ষয় করে দেয়। হৃদস্পন্দন, হরমোন, ঘুম, স্মৃতি সব কিছুই সেই অদৃশ্য অ্যালার্মের ছায়ায় বদলে যায়। জেব্রা দৌড়ায়, থামে, আবার শান্ত হয়, কিন্তু মানুষ দৌড়ায় কিন্তু থামতে শেখে না। এই বই শেখায় দুর্বল আমরা নই, বিভ্রান্ত শুধুমাত্র আমাদের স্নায়ুতন্ত্র। আর যখন আমরা শরীরকে নিরাপদ অনুভব করাতে শিখি, তখনই সত্যিকারের শক্তি শুরু হয়। এখন আপনার পালা। একটু থামুন, লক্ষ্য করুন আপনার শরীর আজ কতটা টান টান, কতটা সতর্ক, যেন কোনো অদৃশ্য বিপদের সামনে দাঁড়িয়ে আছে। আজ নিজেকে দোষ দেবেন না যে আপনি অতিরিক্ত চিন্তা করেন বা সহজেই চাপ নেন। আপনার শরীর শুধু তার প্রাচীন কাজটাই করে চলেছে, আপনাকে বাঁচিয়ে রাখতে চাইছে। আজ তাকে শত্রু নয়, সহযোদ্ধা হিসেবে দেখুন এবং শুধু কমেন্টে লিখুন, আই চুজ টু কাম মাই স্ট্রেস রেসপন্স। ছোট হোক, সচেতন হোক, কিন্তু এবারটা নিজের শরীরের শান্তির জন্য হোক। তাহলে এটাই ছিল ওয়াই জেব্রাস ডোন্ট গেট আলসার্স বাই রবার্ট এম সাপোলস্কির বইটির মূল সারাংশ, বিজ্ঞান ও বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে। এই বই আমাদের শেখায় না কিভাবে স্ট্রেস এড়িয়ে চলতে হয়, শেখায় কিভাবে স্ট্রেসকে বুঝতে, শরীরকে নিরাপদে ফিরিয়ে আনতে হয়। কারণ বিপদ কেটে গেলেই থামতে শেখায় আসল শক্তি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।